এক কর্মকর্তা মানে মহিলা কর্মকর্তা এক ফ্যাসিস্ট সাংবাদিককে দেখে উনি টেবিল থেকে উঠে ওনাকে জড়াই ধরবে না কি করবে উনি দিশেহারা হয়ে গেছে। এইসব লোককে এখনো বসায় রাখছে বিভিন্ন চেয়ারে, অথচ আমাদেরকে ইনসাফ শিখাচ্ছে। আমি তো ক্ষুধার্ত, আমি 17 বছর খাইনি, আমাকে এখন ইনসাফ শিখাচ্ছেন। আর যারা 17 বছর ফ্যাসিস্টের পা চেটে শত শত কোটি টাকার মালিক হয়েছে, যেসব মিডিয়ার মালিক এবং সাংবাদিকরা, তাদেরকে আপনারা এখনো নিয়মিত দিয়ে যাচ্ছেন। বিজ্ঞাপন ভিত্তিক এখানে একটা সিন্ডিকেট গড়ে উঠেছে, যে সিন্ডিকেট আওয়ামী লীগের সময় ছিল, এখনো সেই সিন্ডিকেট কাজ করতেছে। আপনারা বিভিন্ন পদে এখনো বসিয়ে রেখেছেন ফ্যাসিস্টদের। আমার নিজের চোখে দেখা এক কর্মকর্তা মানে মহিলা কর্মকর্তা এক ফ্যাসিস্ট সাংবাদিককে দেখে উনি টেবিল থেকে উঠে ওনাকে জড়াই ধরবে না কি করবে উনি দিশেহারা হয়ে গেছে। এইসব লোককে এখনো বসায় রাখছে বিভিন্ন চেয়ারে, অথচ আমাদেরকে ইনসাফ শিখাচ্ছে। এখন আসে মূল কথা। আসলে সাংবাদিকদের যে দুর্দশা, সব আমলই ছিল। এর মূল কারণ হচ্ছে সাংবাদিকদের সুরক্ষায় এখন পর্যন্ত কোনো আইন নাই। সাংবাদিকদের হাতে হ্যান্ডকাপ পরানোর জন্য, কোমরে রশি পরানোর জন্য, মুখ টেপ দিয়ে বন্ধ করার জন্য অনেক আইন আছে, কিন্তু সাংবাদিকদের সুরক্ষায় কোনো আইন নাই। আমি চাই সাংবাদিকদের সুরক্ষায় আইন হবে, এটা আমার দাবি। আমি চাই ফ্যাসিস্ট আমল এবং এই জুলাই বিপ্লবে গণহত্যা যে হয়েছে, সেই সময় যেসব সাংবাদিকরা হতাহত হয়েছে, সেই সব হতাহতের মামলা বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল করতে হবে। আলাদা ট্রাইব্যুনালে সেই মামলার বিচার হবে, সাংবাদিক হত্যা নির্যাতনের বিচার। একটা হত্যা নির্যাতনের বিচার যদি সুষ্ঠুভাবে হতো, তাহলে সাংবাদিকদের উপর গায়ে হাত দেওয়ার সাহস কেউ দেখাইতো না। সেটা হয় না, সেটা আমরা চাই। আমরা চাই কে সাংবাদিক না, সেটা নিশ্চিত করতে হবে। আপনি দালালি করবেন, রাজনীতি করবেন, আবার বলবেন যে আমি সাংবাদিক, সেটা হয় না। আমরা এগুলো চাচ্ছি। আশা করি বর্তমান যে সরকার আছে, আমাদের প্রতি তাদের অনুগ্রহ থাকবে, আমাদের বাক স্বাধীনতায় তারা হস্তক্ষেপ করবে না, আমাদের লেখার স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না, ইনসাফের কথা বলে বেইনসাফি করবে না। ধন্যবাদ সবাইকে। আমাদের মিডিয়া যে ভূমিকা পালন করেছে, এটাকে আসলে খুব গ্লোরিফাই করার কিছু নাই, কারণ এটা আমাদের দায়িত্ব ছিল। আমরা যেগুলো করি নাই সেগুলো আমাদের ব্যর্থতা, সেগুলো নিয়ে আমাদের আলোচনা হওয়া উচিত। যে আমরা জুলাইয়ে যে ক্রিটিসাইজ এস্টাবলিশমেন্টকে, বা জুলাইয়ের আগের 10-12 বছর এস্টাবলিশমেন্ট বলেন, গভর্নমেন্ট বলেন, তাদেরকে মিডিয়ার যে ক্রিটিসাইজ করা উচিত, সেই ক্রিটিসিজমটাকে আমরা করি নাই, এইটার একটা অ্যাকাউন্টেবিলিটি দরকার। তো একটা কথা যেটা হচ্ছে, ঘোড়া এবং ঘাস এই দুইটার কোনোদিন বন্ধুত্ব হইতে পারে না, এরা সবসময় আলাদা মেরুতে থাকবে। গণমাধ্যম এবং ক্ষমতা এই দুইটা হচ্ছে ঘোড়া এবং ঘাসের মতো। বন্ধুত্ব করলে ঘোড়া খেয়ে ফেলবে আপনাকে, এই বন্ধুত্বের মধ্যে যাওয়া যাবে না। সবসময় আপনাকে সমালোচনাটাকে অ্যাকাউন্টেবল করার জন্য সমালোচনা। তো এরকম না যে আপনি লিখে দেবেন যে মন্ত্রী চোর, তথ্য প্রমাণ ছাড়া, এটা সাংবাদিকতা না। আবার একজনের পার্সোনাল লাইফ নিয়ে কুৎসা করবেন, সেটাও সাংবাদিকতা না। তো আমি অপ্রাসঙ্গিক আলাপে না যাই, আমি কিন্তু রাজনীতি করি না, তো রাজনীতি প্রোগ্রামে আসি না, সাংবাদিকতা রিলেটেড করে এসেছি। অল্প কিন্তু 2-4টা কথা বলি, যেটুকু জানি। সেটা হচ্ছে জুলাইয়ে আমাদের যে সাংবাদিকরা ছিলেন, বিশেষ করে শিশির বলে গেছে, আমার বন্ধু শিশির, তো
মোবাইল জার্নালিস্টের যে ভূমিকা ছিল সেটা অনস্বীকার্য। এখন পর্যন্ত ট্রাইব্যুনালে বা আদালতে যেসব বিচার চলছে, যেসব ডকুমেন্ট তৈরি হচ্ছে, যেসব এভিডেন্স আসছে, তার বড় অংশই মোবাইল জার্নালিস্টের। তো এই ক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে মোবাইল জার্নালিস্টের এতটুকু অবদান তারা রেখেছেন রাজপথে ওই সময় সত্য তুলে আনার ক্ষেত্রে, আমরা মেইন স্ট্রিম মিডিয়ায় কেন ফেল করলাম? এইটা একটু দেখা উচিত যে আমাদের সমস্যাটা আসলে কোথায়, এই কাঠামোগত সমস্যাটা আমাদের আসলে কোথায়, আমরা কেন পারি না, মেইন স্ট্রিম মিডিয়া কেন পারি না। দেখেন একটা বিষয় যেটা হচ্ছে যে শেখ হাসিনা 5 তারিখ স্টেপ ডাউন করলেন। স্টেপ ডাউন করার পরে শেখ হাসিনার যেই সমালোচনা বাংলাদেশের মিডিয়া করেছে, অনেক ক্ষেত্রে এইসব সমালোচনা ছিল অনৈতিক, তথ্য প্রমাণ ছাড়া। শেখ হাসিনা বিপদে পড়ছে, শেখ হাসিনা আপনাকে আর কিছু বলতে পারবে না, রিজাল্টার পাঠাইতে পারবে না, মামলা করতে পারবে না। এবার শেখ হাসিনা 14 উদ্ধার করে দিচ্ছে, হাতে যদি কলম একটা আমার আছে, ভাই চেক একটা আছে, শেখ হাসিনার বিরুদ্ধে আমি যা তা বলতেছি। এটাও তো সাংবাদিকতা না। আপনি কোনো রাগ ক্ষোভ চরিতার্থ করবেন, এটা তো সাংবাদিকতা না। আপনি ইম্পার্শিয়াল থাকেন, যা ঘটনা ঘটছে তা লিখেন। যেমন আমি আমার ব্যক্তিগত স্মৃতিতে বলতে পারি যে 2024 সালের 26 জুলাই আমাদের একটা রিপোর্ট ছাপা হয়েছিল, লিড, আমরা কেউই ভয়ে নাম টাম দিই নাই। তো ওই লিডে ছাপা হয়েছিল, আমরা যার শুধু সাংবাদিকতা করার চেষ্টা করছি, আমরা কোনো কাউকে আক্রমণ করতে যাইনি। যে ঢাকা শহরে উত্তরার 3টা হাসপাতাল, রামপুরের 2টা হাসপাতাল, ঢাকা মেডিকেল, সরোয়ার্দী 6টা হাসপাতালে 18 থেকে 22 জুলাই পর্যন্ত কতজন গুলিবিদ্ধ রোগী আসছে, বাস এতটুকু আমাদের ইনফরমেশন। এই গুলির মধ্যে কতজন ছড়া গুলিবিদ্ধ এবং কতজন লাইভ বুলেট বিদ্ধ, এবং যারা ছড়া গুলিবিদ্ধ তারা কত কত তারিখে আসছে, এবং যারা লাইভ বুলেট বিদ্ধ তারা কত কত তারিখে আসছে। আমরা শেখ হাসিনা বা আওয়ামী লীগ বা রিজিমে নিয়ে টানাহেসা কিছু করি না, যার শুধু আমরা আমাদের ইনফরমেশনটুকু সার্ভ করছি। যার কথা সে বুঝছে, যে রিপোর্টার মানে যে এটা থেকে এডুকেটেড হবে, যে ইনফরমেশন নিবে, সে যতটুকু পাওয়ার ততটুকু পাইছে। তো আমি আর একটা জিনিস সামনের দিকে আসি, সেটা হচ্ছে যে আবারও সেই পুরনো সমস্যা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করার অনীহা। সেটা সাংবাদিকদের কথা আবার দেখা যাচ্ছে যে আমরা ক্ষমতাকে প্রশ্ন করতে চাচ্ছি না। দেখেন, ভারতে 18 সালে একটা শব্দ রবিশ কুমারের মাধ্যমে এসেছে, গদি মিডিয়া, যেটা ওয়েস্টার্ন অ্যান্ড বলতো ল্যাপটপ, এখন সেটা গদি মিডিয়া। সেখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে ক্ষমতাকে কেউ প্রশ্ন করতে চায় না। দেশের যে কোনো সমস্যা হলে মিডিয়া সেটাকে কোনো না কোনো ভাবে বিরোধী দলের সঙ্গে অ্যালাইন করে দিচ্ছে, যে সকল ব্যর্থতার দায় বিএনপির, বিরোধী দলের, কংগ্রেসের ইত্যাদি ইত্যাদি। এর ফল ভারতে ভালো হয়নি। বাংলাদেশে 2024-এর আগে এই সমস্যা ছিল, চাটুকারিতা ছিল, এস্টাবলিশমেন্টকে ক্ষমতাকে প্রশ্ন না করার, অ্যাকাউন্টেবল না করার সমস্যা ছিল। এবং এরপরে 24 হয়েছে, 24-এর মাধ্যমে যে শিক্ষাটা সংবাদ মাধ্যমের এবং সাংবাদিকদের নেওয়ার কথা ছিল, সেটা আমরা আনফরচুনেটলি নেইনি। আমরা এখনো মনে হচ্ছে যে ক্ষমতাকে সমালোচনা করতে কোথায় যেন আমাদের অনীহা আছে, কোথায় যেন আমাদের অনিচ্ছা আছে। আমরা অ্যাকাউন্টেবল করতে চাই এমন লোককে যে আমাকে কিছু করতে পারবে না, যে আমাকে মারতে পারবে না, যে যাকে আমি প্রশ্ন করলে আমি পাল্টা একটা সমস্যার মুখে পড়বো না, তাকে আমি অ্যাকাউন্টেবল করতে চাচ্ছি। এবং এইটা করতে গিয়ে একটা সিনিয়র সাংবাদিকতা হচ্ছে মাঠে। তো এটা আরেকটা ডেঞ্জারাস জিনিস হয়েছে আপনার কাছে। যেমন টক শো একটা সম্পূর্ণ বিশ্লেষণ, এটা যিনি বলেন তার বক্তব্য, তার ভাষ্য, এখানে সাংবাদিকতার কিছু নেই। কিন্তু আমাদের দেশে এই টক শো এবং রিপোর্টিং এটা এমন ভাবে একাকার হয়ে গেছে, ওইটাকে একটা সাংবাদিকতা মনে হচ্ছে। এখন এইসব জায়গায় লিটারেসি দরকার। এখন এই লিটারেসি গুলোর দায়িত্ব মিডিয়া হাউসগুলিকে নিতে হবে, গভর্নমেন্টকে নিতে হবে, যে এইটুকু সাংবাদিকতা আর এইটুকু সাংবাদিকতা না। এখন দেখা যাচ্ছে যে আপনি টক শোতে যাচ্ছেন, গিয়ে একটা বক্তব্য দিচ্ছেন, যারা হাত নাই, পা নাই, মাথা নাই, কাগজ দেখে একটা করতেছেন, সেটাও মিথ্যা। আপনি যে কাগজ দেখে যেটা পড়তেছেন সেটাও মিথ্যা। তো বাক স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা থাকবে, কিন্তু সাংবাদিকতার স্বাধীনতা যেমন জরুরি, সাংবাদিকতার অ্যাকাউন্টেবিলিটি জরুরি। আপনি দেখবেন কিছুদিন যাবত কিছু ঘটনা আছে যে গভর্নমেন্টের পক্ষে বা ক্ষমতার পক্ষে যারা সরকারের বিরুদ্ধে আছে তাদেরকে ভিলিফাই করা, তাদেরকে ভিক্টিমাইজ করা, এই ঘটনাগুলো ঘটছে, তাদের চরিত্র হরণ করা, এই ঘটনাগুলো ঘটছে। আপনি আজকেই কয়েকটা পত্রিকা আমি শিশুকে দেখাচ্ছিলাম পাশে, যে একজনের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, তার বক্তব্য নাই, যে যার বিরুদ্ধে অভিযোগ, যিনি অভিযোগ করতেছেন তার কোনো লোকাল স্ট্যান্ডিং নেই, কিন্তু তার বক্তব্য মিডিয়া ছেপে যাচ্ছে পাতার পর পাতা। তো আমি এখানে টানবো, শেষ টানবো, সেটা হচ্ছে যে এগুলো ভালো হচ্ছে না, আগেও ভালো হয় নাই,
এখনো ভালো হচ্ছে না, কিন্তু এখনো আমাদের সামনে সময় আছে যে 24-এ একটা অভ্যুত্থানের সময় আমাদের সংবাদ মাধ্যম ফল পেয়েছে, নানানভাবে আক্রান্ত হয়েছে বলতে পারেন, আবার বলতে পারেন যে তাদের যে কাজকর্ম ছিল সেটার কিছু ফল তারা পেয়েছে। আপনি সম্প্রতি দিল্লি দেখেন, সেখানে মিডিয়া আপনি দুইভাবে বলতে পারেন, আক্রান্ত হয়েছে, আবার বলতে পারেন যে তারা যা করেছে কৃতকর্মের ফল পেয়েছে। তো বাংলাদেশের মিডিয়া যদি আবার সেদিকে না যায়, তাহলে সরকারের অ্যাকাউন্টেবিলিটি আমরা যেমন আদায় করবো, আমাদের নিজেদের অ্যাকাউন্টেবিলিটিও নিশ্চিত করবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।